আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা আজকের এই ভিডিওতে 5টি মিশুক অটো গাড়ির বিজনেস আইডিয়া শেয়ার করব। অনেক নতুন উদ্যোক্তা রয়েছে যারা কিনা আপনার এই মিশুক অটো গাড়ি নিয়ে গ্রাম অথবা শহরে বিজনেস শুরু করতে চায়। আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। কেননা কারণ এই ভিডিওতে আমরা 5টি মিশুক অটো গাড়ির বাৎসরিক আয় ও ব্যয় নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এই মিশুক অটো গাড়ির বিজনেসের লস ও ঝুঁকি নিয়ে কঠোর আলোচনা করার চেষ্টা করব। যে কোনো বিজনেস শুরুর পূর্বে অবশ্যই নিজের উদ্যোগে এবং নিজের সিদ্ধান্তে শুরু করার চেষ্টা করবেন। কখনোই আমার ভিডিও দেখে বা আমার কথায় ব্যবসা শুরু করার চেষ্টা করবেন না। তো এখন আমরা প্রথমত আসি যে একজন নতুন উদ্যোক্তা যদি এই 5টি অটো গাড়ি নিয়ে ব্যবসা যাত্রা শুরু করে, ঠিক আছে, দেখুন আমি সম্পূর্ণ ভিডিওতে বোঝানোর ক্ষেত্রে 5টি অটো চুজ করেছি। একজন নতুন উদ্যোক্তা যদি 5টি মিশুক অটো নিয়ে ব্যবসাটা শুরু করে, সেক্ষেত্রে সর্বপ্রথম তার করণীয় কি? স্টার্টিং অবস্থায় একটু গভীরভাবে শোনার চেষ্টা করবেন, আপনি কিন্তু অনেক উপকৃত হবেন এই ভিডিও থেকে। তো করণীয়টা হচ্ছে যে আপনি গ্রাম থেকে যদি শুরু করেন অথবা শহর থেকে শুরু করেন, সেম প্রসেস কিন্তু আপনার সেম। যে এই 5টি অটো ক্রয় করার পূর্বে আপনাকে এই 5টি অটো গাড়ি রাখার জন্য স্পেসিফিক জায়গা কিন্তু প্রথমে চুজ করে নিতে হবে, অর্থাৎ নির্ধারণ করে নিতে হবে। কারণ আপনি 5টি গাড়ি যদি রাখার জন্য সেই জায়গাটা যদি নির্ধারণ না করে আপনি গাড়িটা যদি ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু সেই গাড়ি রাখার ব্যাপারে গিয়ে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, কারণ রাখতে গেলে আপনি তখন জায়গা পাবেন না। তো যার ফলে আপনার জায়গাটা নির্ধারণ করতে হবে। এখন এই জায়গাটা নির্ধারণ করার মধ্যে দুটি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে যে আপনার যদি নিজস্ব জায়গা থাকে, যে আপনার নিজস্ব জায়গা রয়েছে, তাহলে সেখানে আপনি একটি গ্যারেজ তৈরি করতে পারেন। ঘরের মতো করে চাল টাল দিয়ে আপনি একটি গ্যারেজ বানিয়ে নিতে পারেন। তো সেই গ্যারেজের মধ্যে কিন্তু আপনার একটি ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। সেই গ্যারেজটা বানাতে যে টাকাটা প্রয়োজন বা যে অর্থটার প্রয়োজন, সেই ইনভেস্টটা কিন্তু আপনাকে করতে হবে। আর যদি দেখা গেল যে আপনার নিজস্ব কোনো জায়গা নেই, তাহলে দেখা গেল যে আপনার গ্যারেজ মানে রেডি করতে হবে, যে কোন গ্যারেজে আপনার এই 5টি অটো গাড়ি আপনি রাখতে পারবেন, সেটা গ্রামে হোক অথবা শহরে হোক। একটি জায়গার মধ্যে, একটি গ্যারেজের মধ্যে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা যদি না পান, যে সেখানে আপনার দেখা গেল যে 3টি গাড়ির রাখার মতন জায়গা ওইখানে রয়েছে, তাহলে আপনি ওইখানে 3টি রাখলেন এবং পরবর্তী আরেকটি গ্যারেজের মধ্যে আপনি 2টি রাখলেন, ঠিক আছে। এভাবে শহর অথবা গ্রামে আপনার এই গ্যারেজের ব্যবস্থাটা করতে হবে। যদি নিজের থাকে তাহলে করে নিতে পারেন, যদি নিজের না থাকে তাহলে আপনাকে ভাড়ায় গাড়ি 5টি রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং দ্বিতীয় যে কাজটি, সেটি হচ্ছে এই 5টি অটো গাড়ি আপনাকে মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে। এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যখন আপনি এই 5টি অটো মার্কেটে যাবেন ক্রয় করার জন্য, সেখানে আপনি একা কখনোই যাবেন না। কারণ আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনি গাড়ি সম্পর্কে কিছু বুঝেন না। এখন গাড়ির কোন পার্টসটা আপনার কোন প্রাইসে বিক্রি করা হচ্ছে আপনি তো সেটা বুঝবেন না। যেমন একটি পার্টস দেখা গেলো যে ওটার ভ্যালু রয়েছে 500 টাকা, এখন আপনি নতুন হিসেবে আপনার কাছে ওটা 700 টাকা রেখে দিল, তাহলে এখানে কিন্তু 200 টাকা বেশি নিয়ে নিল, শুধুমাত্র অভিজ্ঞতার জন্য বা নতুন হিসাবে, ঠিক আছে। সেজন্য আপনাকে আপনার এলাকা থেকে দেখা গেল যে 2জন অভিজ্ঞ লোক নিয়ে যেতে হবে। সেই 2জন ব্যক্তি আপনার অটো ড্রাইভারও হতে পারে, আবার অটো সম্পর্কে ভালো অভিজ্ঞ থাকতে পারে। যেরকমটাই হোক না কেন, আপনার 2জন অভিজ্ঞ লোক নিয়ে যেতে হবে। যদি আপনি ওরকম অভিজ্ঞ লোক যদি না পান, তাহলে দেখা গেল যে আপনি 2টি অটো ড্রাইভারও যদি সাথে নিয়ে যান, অভিজ্ঞ ভালো পুরাতন, যে অনেক দিন যাবত সে অটোর সাথে জড়িত রয়েছে, এরকম অভিজ্ঞ 2জন ড্রাইভার আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এখন 2জনের পিছনে যদি আপনার 1000 টাকা যদি খরচও হয় একদিনের জন্য, তাকে খাওয়া দাওয়া বা একটি হাজিরা যদি দিতে হয়, তারপরেও আপনি এই 2জন অভিজ্ঞ লোক আপনার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি দেখা গেল যে ওইখানে যদি ঠকে যাওয়ার কোনো আশঙ্কা থাকে, সেটা থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন বা সেফ থাকতে পারবেন। কারণ ওই 2জন অভিজ্ঞ লোক ওই জিনিসগুলি কিন্তু ধরতে পারবে, যেটা আপনি পারবেন না। এখন আপনি যদি মিশুক অটো ক্রয় করেন, ঠিক আছে, যদি মিশুক অটো ক্রয় করেন, সেক্ষেত্রে দেখা গেল
যে মিশুক অটো আপনার ইজি বাইক যেমন মার্কেটে একদম কমপ্লিটলি রেডি থাকে বানানো, এরকম হয় না। মিশুক অটোগুলি আপনার ওখানে বিভিন্ন পার্টস ক্রয় করে ওখানে কাস্টমাইজ করে বানাতে হয়। আমি 3টি গ্রেডের কথা বলবো, ঠিক আছে? কাস্টমাইজ করে 3 গ্রেডে অটো বানানো যায়। আপনি যদি 1 নাম্বার গ্রেডে আপনি যদি অটো তৈরি করেন, মানে একদম সর্বনিম্ন, আমি যেটা 1 নাম্বার বলতেছি, সর্বনিম্ন 1 নাম্বার গ্রেডে যদি আপনি বানান তাহলে আপনি 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে অটোটা বানাতে পারবেন। আপনি যদি 2 নাম্বার গ্রেডে অর্থাৎ মিডিয়াম গ্রেডে যদি অটোটা তৈরি করতে চান তাহলে দেখা গেল যে আপনার 1,40,000 থেকে 50,000-এর মধ্যে খরচ হতে পারে কমপ্লিট। এবং দেখা গেল যে আপনি যদি একদম 3 নাম্বার গ্রেডে অর্থাৎ একদম হাই রেঞ্জে অর্থাৎ ভালো কোয়ালিটি দিয়ে যদি বানাতে চান, যে সমস্ত পার্টসপাতি আপনার অ্যাকোরেট ভালো হাই কোয়ালিটি লাগবে, সেক্ষেত্রে আপনি 1,70,000 থেকে 80,000 টাকার মধ্যে বানাতে পারবেন। তাহলে টোটাল 3টি গ্রেড। আমি যদি ধরি যে আপনি 2 নাম্বার গ্রেডের 5টি অটো বানাবেন, তাহলে আপনি যদি 1,40,000, আমি 1.5 লক্ষ টাকা করে ধরি, তাহলে 1.5 লক্ষ টাকা করে যদি ধরি তাহলে 5টি অটোতে আপনার 7.5 লক্ষ টাকা যাচ্ছে, ঠিক আছে? এখন যদি 3 নাম্বার গ্রেড যদি বানান তাহলে আপনি 5টি অটো হিসাব করবেন, 1 নাম্বার গ্রেড বানালে আপনি 5টি অটো এভাবে হিসাব করবেন যে কত টাকা পুঁজি যাচ্ছে। তো আপনার ওখানে যদি ইজি বাইকটা প্রচলিত হয় তাহলে সেক্ষেত্রে এই ইজি বাইক নিউ ব্র্যান্ড বর্তমানে আপনার 2,70,000 থেকে 80,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার যেটা আপনার ট্রাস্টের অর্থাৎ সেনা কল্যাণের ইজি বাইকের মধ্যে কিন্তু বিভিন্ন কোম্পানি রয়েছে, যার মধ্যে আপনার উল্লেখযোগ্য ভালো ব্র্যান্ডের মধ্যে একটি হচ্ছে ট্রাস্টের আর একটি হচ্ছে সান্দি। এই দুটি গাড়ির মধ্যে আপনার 10,000 টাকা আপ ডাউন। যদি ট্রাস্টের গাড়িটা আপনার 2,80,000 যায় তাহলে আপনার সান্দি লাগবে 2,70,000 থেকে 65,000, ঠিক আছে? তাহলে এই দুটি গাড়ির মধ্যে আপনি যদি 5টি গাড়ি ক্রয় করেন তাহলে এখন আপনি 5টি গাড়ি শুধুমাত্র ওই অ্যামাউন্টটা হিসাব করবেন এই প্রাইসের মধ্যে থেকে। আর ওই যে গ্যারেজের ব্যাপারটা রাখা, এগুলি সব কিছু আপনার সেম প্রসেসে হবে, অর্থাৎ সম্পূর্ণ আইডিয়াটাই সেম, বাট আপনার শুধুমাত্র ইজি বাইক অথবা মিশুক অটো এটা শুধুমাত্র কম্পেয়ার করে আপনার মতো করে আপনি ফালিয়ে নেবেন। পুঁজির ক্ষেত্রটা শুধু পার্থক্য তৈরি করবে। এখন আমরা 2 নাম্বার স্টেপে আসি, সেটি হচ্ছে যে এই 5টি মিশুক অটো গাড়ির বিজনেসের বাৎসরিক আয় ও ব্যয় কেমনটা রয়েছে, তার পাশাপাশি আমরা যে এই 5টি গাড়িতে 7.5 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, এই টাকাটা আমরা কত দিনের মধ্যে উঠাতে পারবো, ইম্পর্টেন্ট একটি আলোচনা। তো দেখুন, আপনি যখন 5টি অটো মিশুক অটো ভাড়া দিলেন, এখন শহর এলাকায় আপনার যদি নতুন অটো হয় তাহলে সেক্ষেত্রে 450 থেকে 500 টাকা। আর যদি দেখা গেলো যে গাড়ির বয়স 6 মাস অথবা 1 বছর হয়ে গেছে বা ব্যাটারির অবস্থা একটু মানে ভালো না, আপনার এক চার্জে দেখা গেলো যে মোটামুটি ওরকম ভালো একটি ভাড়া ড্রাইভার আনতে পারবে না, ঠিক আছে? সেক্ষেত্রে ভাড়াটা একটু ক্যারি করবে। যদি একেবারেই দেখা গেলো যে 6 মাস 1 বছর ব্যাটারি বয়স হয়ে গেছে তাহলে সেটার ভাড়া হবে হচ্ছে আপনার, আমি যেটা জমার কথা বলতেছি, ঠিক আছে? তো সেটা হবে দেখা গেলো যে আপনার 400 টাকা শহর এলাকায়। আর যদি নতুন অটো হয়, হ্যাঁ, বা ব্যাটারি যদি নতুন হয়, অটো শুধু নতুন নয় এটা ভাববেন না, ব্যাটারির উপরে কিন্তু ভাড়ার বিষয়টা নির্ভর করে, যে আপনার ব্যাটারিটা নতুন এক চার্জে কত টাকা ভাড়া আসবে এটার উপরে নির্ভর করে। তো ব্যাটারিটা যদি আপনার নতুন হয় এবং এক চার্জে যদি ভালো একটি ভাড়া যদি ড্রাইভার নিয়ে আসতে পারে বা সারাদিন চালিয়ে যদি মোটামুটি চার্জ থেকে যায় এরকম পজিশনের যদি ব্যাটারি হয়, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার 450 থেকে 500 টাকা জমা বা ভাড়া, ঠিক আছে? তো এটা হচ্ছে শহরের কথা। এখন গ্রামে হয়তো 50 টাকা এদিক সেদিক হতে পারে। তো যেহেতু আপনি নতুন অটো ক্রয় করতেছেন সেক্ষেত্রে আমি 500 ধরি না, 450 ধরি না, আমি এই দুইটা বাদ দিয়ে দেই, টোটাল আমি 400 টাকা করে জমা ধরি, ঠিক আছে? ভাড়া 400 টাকা করে ধরি অ্যাভারেজ। তো 400 টাকা করে যদি আপনার দৈনিক জমা হয় সেক্ষেত্রে আপনার 5টি অটোতে একটি অটোতে কত টাকা হচ্ছে মাসে, তাহলে একটি অটোতে মাসে 12,000 টাকা, 400 টাকা করে যদি হয়, তাহলে 400 টাকা করে যদি 12,000 টাকা মাসে হয় তাহলে একটি অটোর পিছনে আপনার খরচ যাচ্ছে কত। আমি আগে একটি অটো দিয়ে মানে ভেঙে নিচ্ছি বিষয়টা। তাহলে একটি অটো আপনি যখন গ্যারেজের মধ্যে রাখবেন সেখানে আপনার রাখা বাবদে 1,000 টাকা ভাড়া দিতে হবে। যদি গ্যারেজটা আপনার নিজেরও হয় এরপরেও আপনি এই 5টি গাড়ি রাখার বাবদে 5,000 টাকা করে আলাদা করে আপনি নিয়ে নেবেন, মনে করবেন যে আপনি ভাড়া দিচ্ছেন, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে একটি গাড়ির ভাড়া হচ্ছে 1,000 টাকা এবং তার পাশাপাশি একটি গাড়ি আপনার প্রতি মাসে যে বিদ্যুৎ বিলটা রয়েছে, এই বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ যেটাই বলি না কেন, একটি গাড়ির পিছনে খরচ হয় মিনিমাম 2500 থেকে
3000 টাকা, ঠিক আছে, একটু কম বেশি হতে পারে, 2500 একটু কম হতে পারে, আবার 3000-এরও একটু কম হতে পারে। তো যাই হোক আমরা 3000 টাকায় ধরি, একদম মোটামুটি বাড়িয়েই ধরি যাতে আমাদের হিসাবে কোনো ঘাটতি না পড়ে। তো 3000 এবং রাখার বাবদে 1000 টাকা, তাহলে টোটাল কত হচ্ছে? 4000 টাকা একটি গাড়ির পিছনে প্রতি মাসে খরচ যাচ্ছে। এরপরে দেখা গেল যে আপনার একটি গাড়ির পিছনে প্রতি মাসে টুকটাক, অর্থাৎ বড় ধরনের কাজ নয়, টুকটাক দেখা গেলো যে কাজ টাজ করতে হয়, তার বাবদে আমরা আরও 2000 টাকা বাদ দিয়ে দিই, ঠিক আছে। যদিও এটি নতুন গাড়ি, 6 মাস 1 বছর হাত দিতে হবে না, তারপরেও কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে বা একটি সমস্যা হতে পারে, যেহেতু এটি গাড়ি, তো সেক্ষেত্রে একটি ত্রুটি হতেই পারে, তার জন্য আমরা আরও 2000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। 6000 টাকা চলে যাচ্ছে প্রতি মাসে একটি গাড়ির খরচ বাবদে। তাহলে এখন থাকতেছে কত? 6000 টাকা, ঠিক আছে। তাহলে 6000 টাকা যদি আপনার প্রতি মাসে, আমরা খরচটা কিন্তু বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা যেটা থাকবে অবশিষ্ট সেটা নিয়ে আমরা বাৎসরিক হিসাব করব। তাহলে 6000 টাকা যদি একটি অটোতে আপনার থাকে, তাহলে 5টি অটোতে 5 6 30,000 টাকা, তাহলে বছরে 3,60,000 টাকা। তাহলে 2 বছরে কত? 2 বছরে হচ্ছে 7,20,000 টাকা, 2 বছরে, ঠিক আছে। আপনি গাড়িতে ইনভেস্ট করেছিলেন কত? 7.5 লক্ষ টাকা, তার মানে এখনো 30,000 টাকা বাকি, যেটা 2 বছর পর গিয়ে 30,000 টাকা বাকি। এখন এখানে আরেকটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে এই যে আপনি 2 বছরের মধ্যে, আমরা বছরে যে 3,60,000 টাকা হিসাব করলাম এবং 2 বছরে 7,20,000 টাকা, এই 2 বছরের মধ্যে আপনার যদি ব্যাটারি চেঞ্জ করতে হয়, একটি ব্যাটারি যখন আপনি নতুন উঠাবেন তখন ওটা 6 থেকে 8 মাস 7 মাস ব্যাকআপ ভালো দিতে পারে, এরপরে দেখা গেল যে ব্যাটারিটা উঠানো লাগতে পারে, অর্থাৎ নতুন ব্যাটারি। তাহলে বছরে আমরা ধরি যে 2 বার ব্যাটারি উঠাতে হবে, 7-8 মাস যায়, আমরা 2 মাস আরও কম ধরি, অর্থাৎ 6 মাসে আমরা একবার করে ধরি। যেহেতু আপনি নতুন ক্রয় করতেছেন, সেক্ষেত্রে প্রথম টাম্পেরটা বাদ, মানে প্রথম চাঞ্চেরটা বাদ, তাহলে 2 বছরের মধ্যে যেখানে আমরা 4 বার উঠানো লাগে, সেখানে আমাদের 3 বার উঠাতে লাগবে। প্রথম বছরে 1 বার এবং পরের বছর গিয়ে 2 বার, 6 বছর 6 মাস করে 12 মাসে 2 বার এবং প্রথম বছরের প্রথম টাম্পেরটা তো আমরা কিনলামই নতুন অটো, সেক্ষেত্রে একটি বাদ চলে যাবে, অর্থাৎ 3 বার আমরা ধরতে পারি। আমি একটু বুঝিয়ে ঘেটে ঘুটে বলতেছি আর কি, বিরক্ত হওয়ার কিছু নেই, একটু বুঝতে হবে। তো 3 বারে আপনার যদি প্রতি সেট ব্যাটারিতে, ধরেন পুরাতন ব্যাটারিতে একটি প্রাইস রয়েছে, যদি ফুল নতুন ব্যাটারির দাম যদি থাকে আপনার 50,000 টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু পুরাতন ব্যাটারির দাম হবে 30,000 টাকা, মানে এখানে কম বেশি হতে পারে, বাট আপনি 20,000 টাকা এখানে বললেন। যদি এটা পানি ব্যাটারি হয় আর যদি পাউডার ব্যাটারি হয়, তাহলে সেখানে প্রাইস একটু কম হবে, তবে এই যে ভরার যে বিষয়টা, অর্থাৎ ঘাটতির যে বিষয়টা, এটা আপনার সেমই থাকবে। তো আমি পানি ব্যাটারির হিসাবই আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করতেছি। তো ধরেন 50,000 টাকা ব্যাটারির দাম হলে 30,000 টাকা পুরাতন ব্যাটারির দাম, আপনাকে নতুন নিতে হলে 20,000 টাকা ভরতে হবে। তাহলে 20,000 করে আপনি 2 বছরের মধ্যে 3 বার ভরলেন, তাহলে 3 বারে আপনার কত যাচ্ছে? 60,000 টাকা। তাহলে ওই যে আপনার 2 বছরে আপনার 7,20,000 টাকা হয়েছিল, ওইখান থেকে আরও 60,000 টাকা বাদ দিতে হবে, তার মানে 6,60,000 টাকা। 6,60,000 টাকা হচ্ছে মূল 2 বছরে আপনার উঠে আসতেছে, ঠিক আছে। এই 2 বছরের মধ্যে 2 বছর পরে গিয়ে, অর্থাৎ এখনও কিছু টাকা বাকি থাকে, আমি যদি 2.5 বছর ধরি, তাহলে 2.5 বছরই আপনার এই টাকাটা উঠতে লাগবে। তাহলে 2.5 বছর পর গিয়ে আপনার এই সম্পূর্ণ যে 7.5 লক্ষ টাকা যে পুঁজিটা, এটা উঠে আসবে, ঠিক আছে। এখন আমরা 3 নাম্বার স্টেপে আসি, সেটি হচ্ছে যে এই অটো গাড়ির বিজনেসের লস ও ঝুঁকি, গুরুত্বপূর্ণ একটি স্টেপ, একটু মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে। তো দেখুন, এই ব্যবসার মধ্যে লসের যে কারণগুলি, সেটি আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আপনি যাদের কাছে এই নতুন অটোগুলি ভাড়া দিবেন, বা যে ড্রাইভারের কাছে আপনি ভাড়া দিবেন, এখানে এই ড্রাইভারটা আপনাকে খুব সতর্কতার সাথে সিলেকশন করতে হবে। এমন ড্রাইভারের কাছে দেওয়া যাবে না যে কিনা আপনার গাড়ি উড়াধুরা, মানে মানুষের ওই যে ঘর, তারপরে উঁচা পাহাড় টাহাড় কিচ্ছু মানবে না, মানে যেটার উপর দিয়ে মন চায় সেটার উপর দিয়ে চালিয়ে দিবে, ভাঙ্গা রাস্তা কিচ্ছু মানবে না। হ্যাঁ, তো এরকম ড্রাইভারের কাছে কিন্তু আপনার এই গাড়ি ভাড়া দেওয়া যাবে না। আপনি যদি এরকম ড্রাইভারের কাছে যদি গাড়ি দিয়ে ফেলেন, তাহলে আপনার গাড়ি 6 মাসের মধ্যে 5 বছরের পুরাতন বানিয়ে ফেলবে, 6 মাসের মধ্যে। তাহলে 6 মাসের মধ্যে যদি 5 বছরের পুরাতন বানিয়ে ফেলে, তার মানে ওইখানে আপনার সম্পূর্ণটাই লস হয়ে যাবে, কারণ এই গাড়ি দিয়ে আপনাকে 2 বছর প্লাস
রান করতে হবে মূল পুঁজি উঠানোর জন্য। এরপরে এই গাড়ি দিয়ে আপনাকে আরও 2 বছর, 1 বছর, 3 বছর কিন্তু রান করতে হবে, মানে আয় করার জন্য, তাই না? এখন আমি যদি এমন ড্রাইভারের কাছে গাড়িটা ভাড়া দেই, সেই ড্রাইভার যদি আমার এই 2 বছর আগেই যদি আমার গাড়িটা খেয়ে বসে থাকে যে উড়াদুরা চালাচ্ছে, তাহলে তো আমার সম্পূর্ণ এই গাড়ির টাকাটা উঠবে না। না উঠে এই গাড়িটা দেখা গেলো 6 মাস পরেই আপনার অর্ধেক দাম হয়ে যাবে। তার মানে কি, আমার কিন্তু ওই অর্ধেক দামটাই হচ্ছে মানে অর্ধেক পুঁজিটাই হচ্ছে লস। এবং দেখা গেল যে কোনো কারণে আপনি দেখা গেলো যে সিলেকশন করেছিলেন বেশ ভালোই, দেখা গেলো যে আপনার গাড়িটা সে উল্টাপাল্টা করে চালাচ্ছে, যে কোনোভাবে হোক আপনার নজরে চলে আসছে, তাহলে তাৎক্ষণিকভাবে সেই ড্রাইভারটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। আপনি যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার গাড়ি ঝুঁকিতে পড়ে যাবে এবং আপনার সম্পূর্ণ ব্যবসা এরকম এক এক করে, মানে একটি অটো যাওয়ার পরে 5টি অটোই কিন্তু চলে যাবে। এরকমভাবে কিন্তু আপনার ওই 6 মাসে 5 বছরের পুরাতন বানিয়ে ফেলবেন, যেটা কিনা আপনি 2 বছর পর্যন্ত রান করতে পারবেন না। এবং আরেকটি লসের কারণ সেটি হচ্ছে যে আপনি যখন এই অটোগুলি ভাড়া দিবেন, হ্যাঁ, তখন দেখা গেল যে অটোর যে ড্রাইভারগুলি রয়েছে, অর্থাৎ আপনার কাছ থেকে যে অটোগুলি ভাড়া নিয়ে যে ড্রাইভার চালাবে, এই ড্রাইভাররা যদি আপনার প্রতিদিনের জমা যদি প্রতিদিন না দেয়, দেখা গেল যে কোনো কারণে একজন ড্রাইভার আপনার 10 দিনের জমা আটকিয়ে দিয়েছে বা 20 দিনের জমা আটকিয়ে দিয়েছে, যে কোনো সমস্যা এটা সেটা বিভিন্ন কিছু দেখিয়ে 20 দিনের জমা আটকিয়ে দিয়েছে। তো 20 দিনের জমা যদি সেই ড্রাইভার আটকিয়ে দিয়ে চম্পট হয়ে যায়, যে চলে গেল, গাড়ি রেখে চলে গেল, যে 20 দিনের জমা টাকা 400 টাকা করে হলো, তো 8,000 টাকা ওনাকে দিতে হবে, তো 8,000 টাকা না দিয়ে আমি চলে যাই, এরকম যদি করে তাহলে এই 8,000 টাকা কিন্তু সম্পূর্ণ আপনার লস। আমরা যেটা ওই আপনার বাৎসরিক যে আয় ব্যয় যেখানে যে হিসাবটা করেছিলাম, এইখানে একদম অ্যাকুরেট হিসাবটা আপনাকে চালিয়ে যেতে হবে। যদি এখানে কোনো কারণে মিস্টেক হয়, হ্যাঁ, এই লসের সেকশনে এসে, তাহলে আপনার ওই বাৎসরিক যে আয় ব্যয় সেটা কিন্তু মিলাতে পারবেন না বা মিলবে না। সেম টু সেম ওইভাবে আপনাকে যেতে হবে এই 2 বছর প্লাস টাইম পর্যন্ত, হ্যাঁ। আর যার জন্য আমরা কিন্তু সমস্ত খরচ বাদ দিয়ে সর্বনিম্ন যে হিসাবটা সেটা ধরেই কিন্তু আমরা হিসাব করেছি। এরপরও যদি এই ঘটনাগুলি যদি ঘটে, তাহলে সম্পূর্ণটাই ঝুঁকির কারণ হয়ে যাবে, লসের কারণ হয়ে যাবে। তাহলে এইভাবে যদি আপনার এই 2 বছরের মধ্যে একজন ড্রাইভার 8,000 মেরে দিল, আরেকজন ড্রাইভার আপনার 10 দিনের জমা মেরে দিল, আরেকজন ড্রাইভার আপনার 5 দিনের জমা বকেয়া রেখে চলে গেল, এরকমভাবে যদি একাধিকভাবে যদি চলতে থাকে, 2 বছরের মধ্যে কত দিন হয় আপনার 365 করে 730 দিন। এই 730 দিনের মধ্যে দেখা গেল যে আপনি 100 দিনের জমা নিতে পারেন নাই, তাহলে এই 100 দিনের জমার যে টাকাটা হবে, এই টাকাটা ওই 6,60,000 টাকা থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে বরাবর কি হিসাবটা আপনারা বুঝতে পারতেছেন, যেভাবে কাউন্ট করবেন আপনি বা হিসাবটা করবেন, আমি কিন্তু ঘেটে ঘেটে বুঝাচ্ছি, যেটা কিন্তু আপনাদের কেউ বুঝাবে না। আপনাদের হয়তো বা অটোর বিজনেস দিতে পারে, বাট এই অটো গাড়ির বিজনেসের মধ্যে যে সূত্রগুলি লুকিয়ে রয়েছে, এই সূত্র ধরে কিন্তু আপনাদের কেউ বুঝাবে না। আর যার ফলে আপনি দেখা গেল যে অটোর বিজনেসের মধ্যে নামেন অথবা নেমে পড়েছেন, সেখানে আপনি লস হয়ে বা লস খেয়ে উঠে চলে আসেন। যদি কোনো ড্রাইভার একদিনের জমা যদি আপনাকে না দেয়, তাহলে পরের দিন তাকে আপনি গাড়ি দিবেন না। আপনি 1 দিন 2 দিন চান্স দিতে পারেন, অর্থাৎ 2 দিনের বেশি একজন ড্রাইভারকে কখনোই জমা বাজাতে দিবেন না, কারণ একজন ড্রাইভারের কাছে 3 দিনের জমা যদি বেজে যায় তাহলে 1200 টাকা, আর এই 1200 টাকা একজন ড্রাইভারের কাছে অনেক টাকা, সে দিতে পারবে না। যার ফলে আপনি সর্বোচ্চ 3 দিনের চান্স দিতে পারেন, এর বেশি চান্স দেওয়া যাবে না। তখনই তাৎক্ষণিকভাবে গাড়ি দেওয়া বন্ধ করতে হবে এবং নতুন ড্রাইভার খুঁজতে হবে, নতুন ড্রাইভারের কাছে দিতে হবে। এখন আমরা 3 নাম্বার লসের কারণে আসব, এটি গুরুত্বপূর্ণ লসের কারণ, ঠিক আছে? তো ধরেন আপনি 5টি অটো ক্রয় করেছেন, এই 5টি অটো যখন আপনি ক্রয় করলেন, তখন থেকেই আপনাকে মনে করতে হবে যে আমি একটি নতুন চাকুরির মধ্যে অথবা নতুন একটি জবের মধ্যে জয়েন্ট করেছি। কখনোই ভাববেন না যে আমি 7.5 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, আমি 5টি অটো ভাড়া দিব, এখন পায়ের উপরে পা উঠিয়ে বসে থাকবো আর সন্ধ্যার সময় আমি জমা নিব, এটা কখনোই ভাববেন না। তাহলেই আপনি কিন্তু একদম সম্পূর্ণ ঝুঁকিতে পড়ে যাবেন, লসের সম্মুখীন হবেন। কেন হবেন আমি সেই বিষয়টা একটু বুঝিয়ে বলি, হ্যাঁ। তো দেখুন, আপনি যখন এটাকে জব হিসাবে নেবেন, 5টি অটো যখন ক্রয় করার পরে, তখন কি হবে যে আপনার এই 5টি অটো 5টি ড্রাইভার কিভাবে কোথায় চালাচ্ছে সেটার একটি খোঁজ খবর নিতে হবে। সে কিভাবে চালাচ্ছে, তার চালানোর স্টাইল কেমন, তার গতি কেমন, বিভিন্ন রকম বিষয়বস্তু আপনাকে ঘুরে ঘুরে, অর্থাৎ আপনার এরিয়ার মধ্যে, আপনি যেখানে ভাড়া দিয়েছেন আপনার এলাকার মধ্যে, তো সেখানে ঘুরে ঘুরে আপনাকে নীরবে এটা পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বরটি হচ্ছে
যে আপনার এই অটো কখনোই আপনি ড্রাইভারের উপরে ছেড়ে দিবেন না। অনেকেই বলে যে ভাই তুমি তো গাড়িটা চালাচ্ছ, এটা একটু ধুয়ে মুছে রেখো। এইটা কখনোই বলা যাবে না, কারণ একজন ড্রাইভার কখনোই আপনার অটোর দরদ বুঝবে না। যদিও কেউ কেউ হালকা পাতলা করতে পারে, বাট প্রপার যে দরদ, প্রপার যে একটি সেবা, সেটা কিন্তু করবে না। সেটা আপনাকেই করতে হবে, কারণ গাড়ি আপনার, দরদ আপনার বেশি। সেক্ষেত্রে কখনোই এই কাজটা করতে যাবেন না। আপনি এই 5টি অটো যদি পারেন প্রতিদিন আপনি ধোয়ার চেষ্টা করবেন। সেটা রাত্রে 10টা বাজে হতে পারে, সকালবেলা হতে পারে, কারণ এটি আপনার চাকরি। এখান থেকে আপনি এক প্রকার স্যালারি নেবেন, ঠিক আছে? এরকমটা ভাবতে হবে। সেজন্য আপনি যদি পারেন প্রতিদিন ধুবেন। আর যদি আপনার একান্তই বেশি কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি একদিন পর পর ধুবেন। যদি আরও কষ্ট হয়ে যায় তাহলে সপ্তাহে 2 দিন অথবা সপ্তাহে 1 দিন হলেও আপনাকে সেই সম্পূর্ণ 5টি গাড়ি ধুতে হবে। এবং নিচে অর্থাৎ বডির নিচে অর্থাৎ গাড়ির নিচে বিভিন্ন কাদা ধুলা বালি এই আপনার পানি টানি লেগে জং পড়ে যায়। এই জংটা অনেকেই দেখা গেলো পরিষ্কার করে না, ওয়াশ করে না, বা কাদাটা লেগে যাওয়ার পরে ধোয় না বা ধোয়া মোছা করে না। তো সেক্ষেত্রে দেখা গেলো যে এই যে মাটিটা বা এই যে কাদা মাটিটা, এটা নিচে দীর্ঘদিন লেগে থাকার কারণে সম্পূর্ণ যে বডিটা অর্থাৎ নিচের যে বডিটা, এই বডিটা খেয়ে ফেলে। তো যখন বডিটা খেয়ে ফেলে তখনই দেখা গেলো যে সেই অটোটা লাস্টিং করে না। আপনি যদি এইভাবে যদি সেই গাড়িটার যত্ন করেন তাহলে দেখা গেলো যে আপনার এই অটোটা 2 বছর পর গিয়েও মনে হবে যে গাড়িটা মাত্র 1 বছর হয় ক্রয় করেছে। কেন মনে হবে? কারণ আপনি সেটাকে প্রচুর যত্ন করেছেন, সবসময় দেখভাল করেছেন, যার ফলে এই যে যত্ন বা এই যে পরিশ্রমের যে একটি সুফল সেটা কিন্তু আপনি পাবেন। এই অটোটা 2 বছর পর গিয়ে বা এই 5টি অটো 2 বছর পর গিয়ে আরও 2 বছর, আরও 3 বছর, আরও 4 বছর আপনাকে সার্ভিস দিবে, মানে ব্যাকআপ দিবে, অর্থাৎ আপনি রান করাতে পারবেন। সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু এই অটো গাড়ির বিজনেসের লস, ঝুঁকি এবং বাৎসরিক আয় ব্যয় সব কিছু সুন্দরভাবে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আশা করি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের অনেকটাই হেল্প হবে বা উপকারে আসবে। কেননা কারণ আপনি সম্পূর্ণ ব্যবসা সম্পর্কে অবগত হতে পারলেন এই ভিডিও থেকে। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে এবং আপনাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনারা যদি এই অটো গাড়ির বিজনেস সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে, কোনো হেল্পের প্রয়োজন হয়, কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে পরিপূর্ণ হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা কোন বিজনেস রিলেটেড ভিডিও চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের জন্য সেই বিজনেস রিলেটেড ভিডিওগুলি নিয়ে আসতে পারবো। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।